মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে
29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। ভিবিএসওয়াই প্রোগ্রামের রূপায়ণে পিএমকেএসকেগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে ভিবিএসওয়াই একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের বিষয় সুরক্ষিত ব্যবস্থাপনায় চাষবাস। এই বিষয় নিয়ে আজকে কথা হবে ডক্টর সৌরভ রায়, যিনি সহকারী অধ্যাপক এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। স্যার, তাহলে একদম প্রথমে যদি বলেন যে এই যে সুরক্ষিত ব্যবস্থাপনায় চাষবাস, এই বিষয়টা ঠিক কী? বাইরের যে আমরা একটা আবহাওয়ার মধ্যে এতদিন চাষবাস করতে অভ্যস্ত, সেখানে গিয়ে আমাদের দেখা গেছে যে অনেক ঘাটতির সম্মুখীন হতে হয় এবং অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় কৃষকদের, যেটাকে তার ট্যাকেল করা বা যেটাকে তার অ্যাড্রেস করা ইস্যুটাকে খুব কঠিন হয়ে যায়। এবং
সেই সম্পর্কে বলতে গিয়ে বলতে হয় যে আমাদের এই আধুনিক সমাজ ব্যবস্থায় সুরক্ষিত ব্যবস্থাপনার কি প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা থেকেই আমরা বলতে পারবো যে সুরক্ষিত ব্যবস্থাপনায় চাষবাস বা সুরক্ষিত ব্যবস্থাপনায় সবজি উৎপাদনের পদ্ধতিটা আসলে কি। তো সমস্যা হচ্ছে একদিকে জনবিস্ফোরণ, আরেকদিকে নগরায়ন এবং শিল্পায়ন। এর ফলে মাথাপিছু জমির পরিমাণ কিন্তু আমাদের কমে যাচ্ছে এবং সেটা খুব সংখ্যাজনক হারে কমে যাচ্ছে। এবং সেই সাথেই বলতে হয় যে আমাদের যে প্রোডাকশন সিস্টেম বা উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থায় যে শস্যের প্রগারত্বের যে একটা ব্যাপার থাকে, যেটাকে আমরা কৃষি বিজ্ঞানের ভাষায় বলি ক্রপিং ইন্টেন্সিটি, আচ্ছা, সেটার যে অগ্রগতিটা ছিল এতদিন, সেই অগ্রগতির স্থিতাবস্থা কিন্তু চলে এসছে। আচ্ছা, তো এই অবস্থায় পলিথিন ছাউনির ভেতরে যদি আমরা একটা সবজি চাষের অনুকূল পরিবেশ সৃষ্টি করি, কিভাবে পরিবেশ সৃষ্টি করব? বিশেষ করে আমরা তাপমাত্রা এবং জলসেচ ব্যবস্থাকে নিয়ন্ত্রণের মাধ্যমে বাইরের পরস্পরাগত খোলা জায়গায় উৎপাদনের চেয়ে অধিক গুণমান সমন্বিত অসময়ে, যেটা আমরা বলি অফ সিজন কাল্টিভেশন, অসময়ে এবং বেশি দিন ব্যাপী, মানে ফসলের ব্যাপ্তিটাও কিন্তু বেশি হবে। আচ্ছা, এই পদ্ধতিতে সবজি উৎপাদন করে ভালো বাজার ধরার পরিকল্পনা কিন্তু জনপ্রিয় করার চেষ্টা করা চলছে বিভিন্ন মহল থেকে কৃষক সমাজের কাছে। এই যে পলিথিন ছাউনির ভিতরে যে সবজি উৎপাদন করছি, সেটাকেই আমরা কিন্তু কৃষি বিজ্ঞানের ভাষায় সুরক্ষিত উৎপাদন ব্যবস্থা বলতে পারি। আচ্ছা, এবার একটু বলবেন যে এই যে ধরুন একটা সুরক্ষিত ব্যবস্থাপনায় চাষবাস করা হচ্ছে, যদি ধরুন খোলা মাঠে চাষ হলো, তাহলে সেখানে কি কি সমস্যার সম্মুখীন একজন কৃষক হতে পারেন, যার জন্য আপনি বলছেন যে সুরক্ষিত ব্যবস্থাপনায় চাষবাস করলে পরে আর একটু বেটার হয়? পলিথিন ছাউনির ভেতরে যদি আমরা চাষ করি সুরক্ষিত ব্যবস্থাপনার হাত ধরে, তাহলে কিন্তু আমরা জলবায়ুর একটা সুবিধাজনক পরিবর্তন ঘটাতে পারি। আচ্ছা, সেই সুবিধাজনক পরিবর্তনটা যেটা অসুরক্ষিত ব্যবস্থায় বা খোলা জায়গায় চাষ করলে আমরা পারবো না। তো এটার কি প্রিন্সিপালের উপর কাজ করে? ছোটবেলায় আমরা ফিজিক্সে পড়েছি বা অনেকেই জেনে থাকবেন যে সূর্যের আলোক শক্তির তড়িৎ চুম্বকীয় ধর্মানুসারে বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলোক বর্তমান। ঠিক আছে, তো এর মধ্যে 15 থেকে 390 ন্যানোমিটারের যে আলোটা, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। আচ্ছা, অতি বেগুনি রশ্মিটা কিন্তু আমাদের গাছের বৃদ্ধি এবং বিকাশের জন্য খুবই ক্ষতিকর। এই আমরা যে পলিথিন ছাউনিটা লাগাচ্ছি সুরক্ষিত ব্যবস্থাপনায় চাষবাসের জন্য, সেই পলিথিন ছাউনিটা থাকবে সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি সেটাকে রেজিস্ট করতে পারে, মানে ইউভি স্টেবিলাইজড। আচ্ছা, তো সেই পলিথিন ছাউনিটা 15 থেকে 390 ন্যানোমিটার দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মিকে সে পলিথিন ছাউনির ভিতর দিয়ে প্রবেশ করতে দেয় না। আচ্ছা, তাকে আটকে দেয়। আর তার বদলে কি করে, যেটা গাছের জন্য প্রয়োজনীয়, যেটা হচ্ছে ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন, সালোক সংশ্লেষের জন্য যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের আলো। আচ্ছা, সেটাকে ও ভেতরে ঢুকতে দিয়ে কি করে, গাছকে অতিবেগুনি রশ্মির হাত থেকে যেমন রক্ষা করে, তার সাথে সাথে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রবেশটা সুনিশ্চিত করে সালোক সংশ্লেষের কার্যক্ষমতা বাড়িয়ে দিয়ে উৎপাদনটাও কিন্তু সাথে সাথে বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এর মূল অর্থ হলো যেটা আমরা খোলা জায়গায় কিন্তু সেটা করতে পারবো না। খোলা জায়গায় কিন্তু গাছ নিজে বুঝতে পারবে না যে আমার কাছে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমার গায়ে এসে পড়লো, সেটা অতিবেগুনি রশ্মি হোক বা পিএআর ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন হোক। আরেকটা জিনিস কি মূলনীতির মধ্যে রয়েছে, গাছের বৃদ্ধির ধারণক্ষম করে উৎপাদনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছে দেওয়া। মানে গাঙ্গেয় অ্যালোভিয়াল জোনের কথা যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই আমাদের যে অঞ্চলের জলবায়ু, সেখানে কিন্তু শীতকালে কিন্তু ভালোই একটা ঠান্ডা পড়ে। ঠিক আছে, তো শীতকালে পলিথিন ছাউনির ভিতরে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি পায় এবং অতি বেগুনি রশ্মির প্রবেশ নিশ্ছিদ্র হওয়ার দরুন গাছের বৃদ্ধির হার যেমন বাড়তে থাকে, তেমনি ব্যাপ্তি মানে স্প্যান মানে ক্রপের ডিউরেশনটাও কিন্তু বেড়ে যায়। মানে একটা শস্য যদি 160 দিনের হয়, সেটা যদি আমি পলি হাউসের বা সুরক্ষিত স্ট্রাকচারে বা প্রোটেক্টেড স্ট্রাকচারে যদি কাল্টিভেশন করি, তবে তার কিন্তু ব্যাপ্তিটাও কিন্তু দীর্ঘায়িত হয়ে 200 থেকে 210 দিন পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, এই হলো একটা বিষয়।
আর এর সাথে সাথে আমরা অধিক গুণগত মান সমন্বিত একটা ফসল কিন্তু পেতে পারি। তো সেই জায়গাটায় বলবেন যে আনুমানিক কত খরচ হতে পারে এই জায়গাটায়, আর সেই ক্ষেত্রে যেখানে ধরুন অধিকাংশ চাষি ভাই তারা যদি এতটা খরচ না তারা যদি বহন করতে পারে, তাহলে সেই জায়গায় কিছু কি অল্টারনেটিভ কোনো কি ওয়ে আছে? দেখুন, আমাদের এই পলি হাউসের যেই গঠন শৈলীগুলো আমি বললাম, যে মূলনীতি কিসের উপরে কাজ করে, সেই সব কিন্তু একটা কৃষকের খরচা এবং উৎপাদিত যে ফসলটা সেখানে উৎপাদিত করবে সেটার বিপণন ব্যবস্থা বুঝেই কিন্তু বিনিয়োগ করা প্রয়োজন। আচ্ছা, তো এই সাপেক্ষে বলতে গেলে আমার বলতে হয় যে 3 রকমের পলি হাউস কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার কন্ডিশনে কিন্তু ভালো। একটা হচ্ছে কম খরচার পলি হাউস, বেশি খরচার পলি হাউস, আর একটা hচ্ছে মাঝারি খরচার পলি হাউস। যেই কৃষকদের যেটা ব্যয় করা সম্ভব হবে সেটাই তারা করবে। কম খরচার পলি হাউস কি করে আমি বুঝবো সেটা কম খরচার পলি হাউস, কি করে বুঝবো সেটা বেশি খরচার পলি হাউস, কি করে বুঝবো সেটা মাঝারি খরচার পলি হাউস। তো কম খরচার পলি হাউস কিছুই না, সাধারণ একটা পলিথিনের ছাউনি থাকবে, এখানে কোনো রকম কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আচ্ছা, নিয়ন্ত্রণ বলতে কিসের নিয়ন্ত্রণ সেটাই আসছে। বিদ্যুতের এখানে কোনো প্রয়োজন নেই, ইলেকট্রিসিটির কোনো প্রভিশন থাকবে না, বাইরে জলের পাইপ দিয়ে নিয়ন্ত্রিত থাকবে সেচ ব্যবস্থা। আর ভিতরের তাপমাত্রা বাইরের তুলনায় 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এখানে বেড়ে যায়। হাওয়া চলাচল বা ভেন্টিলেশনের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ এখানে করা হবে, ঠিক আছে। আর ভেতরে সূর্যালোকের 30 থেকে 40% এখানে কম পৌঁছায়। আচ্ছা, এটা হচ্ছে কম খরচার পলি হাউস। এখন আসছি বেশি খরচার পলি হাউস। তো কথাটার মধ্যে দিয়ে বুঝতে পারছি যে বেশি খরচার পলি হাউস মানে এখানে একটা জটিল গঠনশৈলী থাকবে। তো এটা হচ্ছে বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বলিত জটিল গঠনশৈলীর পলি হাউস। এর ছাউনির মধ্যে রয়েছে ফোটা সেচ, যেটাকে আমরা ড্রিপ ইরিগেশন বলি, বা কুয়াশা তৈরি, যেটাকে আমরা পলি হাউস বেশি গরম হয়ে গেলে ঠান্ডা করবো সেই কুয়াশা তৈরির পদ্ধতি, মিস্টিং চেম্বার যেটাকে বলছি, আর ঘর ঠান্ডা রাখার জন্য ভেন্টিলেশনের জন্য এক্সস্ট ফ্যান। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো এখন তার মধ্যে থাকবে, বাইরে থাকবে পাম্প আর জলাধারের ব্যবস্থা, ঠিক আছে। খরচা ও উৎপাদিত ফসলের বিপণন ব্যবস্থা বুঝেই কৃষক এখানে বিনিয়োগ করবে, ঠিক আছে। এবার মাঝারি খরচার পলি হাউস। তো মাঝারি খরচার পলি হাউসে কি থাকবে? সারফেস ড্রিপ ইরিগেশন, মানে হচ্ছে ফোটা সেচ ব্যবস্থায় মাটির উপরে ফোটা সেচ ব্যবস্থা থাকবে, সারফেস ড্রিপ ইরিগেশন, এবং কুয়াশা তৈরির ব্যবস্থা থাকতে পারে। আর এক্সস্ট ফ্যানের বদলে থাকবে 50% ছায়াজালিকা ব্যবহার করতে পারবে, 50% শেড নেট, ঠিক আছে। উপরে ও পাশে বাতাস চলাচলের যে পথ থাকবে সেই পথে সূক্ষ্ম জাল আমরা ব্যবহার করব, যেহেতু কোনো পোকামাকড় সেই জালের মধ্য দিয়ে প্রবেশটাকে নিশ্চিত করার জন্য। আচ্ছা, আর বাইরে থাকবে পাম্প ও জলাধারের ব্যবস্থা। এই গেল 3 ধরনের পলি হাউস। এখন কৃষক নিজের কতটা সামর্থ্য, নিজে কতটা ব্যয় করতে পারবে সেই বুঝেই কিন্তু হাত দেবে যে আমি কোন খরচার পলি হাউসে আমি করব। এই বিষয়ে ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার তারা কিন্তু একটা সাবসিডি প্রদান করে। সেই সাবসিডির ব্যাপারটা কিন্তু ওদের ওখানে গিয়ে ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে তারা কিন্তু সব তাদের যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ বলে দেবে যে কতটা সাবসিডাইজড ওয়েতে একটা কৃষক চাষবাস করতে পারবে। আচ্ছা, এমনিতে সমস্ত সবজিরই ফলন ভালো হয় পলিথিন ছাউনির অভ্যন্তরস্থ যদি আমরা জলবায়ুর যেটা বললাম যে সুবিধাজনক যদি পরিবর্তন ঘটাতে পারি। তবুও উচ্চ মূল্যের কিছু সবজি, যদি আমি বর্ষাকালের এই কথায় আসি, বর্ষাকালে যদি জলদি ফুলকপি বা বর্ষার শেষ থেকে বসন্তকাল পর্যন্ত যদি আমরা রঙিন ক্যাপসিকামের যদি একটা মার্কেট ধরতে পারি, তাহলে কিন্তু কৃষক কিন্তু খুব লাভবান হবেন, ঠিক আছে। তো আমাদের সবচেয়ে মাথায় রাখতে হবে যে যেসব সবজির বাজার দর ফসলের উৎপাদনের সময় এবং গুণমানের উপর নির্ভরশীল, সেই সবজিগুলোকেই কিন্তু আমি প্রোটেক্টেড কন্ডিশন বা সুরক্ষিত ব্যবস্থাপনায় সবজি চাষের জন্য নির্বাচিত করব। কারণ বুঝতেই পারছেন পলি হাউস একজন কৃষক করছেন তার হকের টাকা খরচ করে। এখন সেই অনুযায়ী ভাবতে গেলে যে সেখানে যদি আমি একটা নর্মাল কন্ডিশনে বা একটা বাইরের কন্ডিশনে যে সবজি হচ্ছে সেই সবজিটাই যদি আমি চাষ করি, তাহলে তো আমার প্রোটেক্টেড কন্ডিশনে ওই চাষিকে শিফট হওয়ার তো কোনো মানে হয় না। তাহলে চাষিকে বুঝতে হবে যে যেই সকল সবজির বাজার দর ফসলের উৎপাদনের সময় এবং ফসলের কোয়ালিটি বা গুণমানের উপর নির্ভরশীল, সেই সবজিগুলোর দিকেই চাষি যাবেন প্রোটেক্টেড কন্ডিশনে। আচ্ছা স্যার, এটা তো গেল যে কিভাবে করব বা কেন করব এই বিষয়গুলো, কিন্তু এই যে পলি হাউস আমি যে তৈরি করছি, এবার
এটা তো মেনটেনেন্সের একটা বিষয় থাকে। এবার এই বিষয়টা বলবেন যে মেনটেনেন্সটা কিভাবে করতে হয়, কিভাবে জিনিসটাকে ঠিক রাখতে হয়, বা কতদিন পর পর এটাকে আপগ্রেড করতে হবে এবং তার জন্য কত খরচা হতে পারে? যখন কৃষক পলিহাউস করবে বা সুরক্ষিত কাল্টিভেশনের দিকে যাবে, তখন কিন্তু যেই কোম্পানির সাথে যোগাযোগ করে বা উদ্যান পালন দপ্তরের সাথে যোগাযোগ করে যে সে পলিহাউসটা করবে, সে কিন্তু সময়ে সময়ে 6 মাস থেকে 1 বছর পরে যেই সংস্থার দ্বারা দ্বারস্থ হয়ে তারা করবে, যে সংস্থাকে টাকা দিয়ে তারা করবে, সেই সংস্থা থেকে কিন্তু ওরা 6 মাস বা 1 বছর পর পর এসে কিন্তু ওই সার্ভিসিংটা প্রোভাইড করবে। আচ্ছা, ওটা তাহলে সংস্থা অনুযায়ী ওটা কত টাকা পড়বে সেটা ভ্যারি করে যাচ্ছে। কারণ যেহেতু সাবসিডাইজড ওয়েতে জিনিসটা হচ্ছে, জিনিসটার মধ্যে গিয়ে যে টেন্ডার পাচ্ছে সেই টেন্ডারের কোম্পানি আর তার সাথে উদ্যান পালন দপ্তর জড়িত, যারা সাবসিডাইজড ওয়েতে কৃষকদের পলিহাউস প্রদান করছে প্রোটেক্টেড কাল্টিভেশনের জন্য, তারা এই মেনটেনেন্সের ব্যাপারটা কৃষকদের সাথে কথা বলে দেখবে। আচ্ছা, তাহলে এই প্রসেসটা একটু বলবেন যে আমি যদি একজন কৃষক হই এবং আমি চাইছি একটা পলি হাউসের মাধ্যমে একটা প্রোটেক্টেড কাল্টিভেশন করতে, তো সেই জায়গায় কোথায় গিয়ে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে এবং তারপরে কিভাবে তৈরি হবে আমার পলি হাউসটা? সেখানে গিয়ে জেলা উদ্যান পালন দপ্তর থেকে একটা ফর্ম কালেক্ট করতে হবে, সেই ফর্মের মধ্যে ফর্মটা ভরতে হবে, যেই যার নামে জমি আছে সেই জমির পর্চা, এইসব জিনিস লিগালি সেই জমিটা ঠিক থাকলে তো সেখান থেকে এসে ওরা একটা সার্ভে করে যাবে, তখন তাদের টেন্ডারপ্রাপ্ত কোম্পানির সাথে তারা যোগাযোগ করিয়ে তো সাবসিডাইজড ওয়েতে যেই রেটটা থাকবে সেই রেটে কিন্তু তারা পলি হাউসটা করে দিতে পারবে। আচ্ছা, আর স্যার আমাদের আজকের এই অনুষ্ঠানের একদম শেষ প্রশ্ন, যদিও আরও অনেক কিছু জানা ছিল কিন্তু সময়ের একটা বাঁধন তো আমাদের সবাইকে মানতে হয়, সেই জন্য একদম শেষে যেটা জিজ্ঞেস করার আছে সেটা হচ্ছে যে এই ধরুন সুরক্ষিত চাষবাস আর খোলা মাঠে চাষবাস দুটোর ক্ষেত্রে তো একটা পর্যালোচনা আমরা পেলামই, আরেকটু পর্যালোচনা দরকার, যেটা হচ্ছে গিয়ে যদি আমি খোলা জায়গায় চাষ করি তাহলে কিন্তু যে আমাদের রোগ পোকা, যেগুলো ফসলের শত্রু, রোগ পোকা, কিছু আগাছা বা মাটির কৃমি, এসব যতটা ফসলকে এফেক্ট করে, যদি আমরা প্রোটেক্টেড কাল্টিভেশনে চাষ করি সেই এফেক্টের পার্সেন্টেজটা কিন্তু অনেক কম হবে। আচ্ছা, কারণ আমি কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে এটা সুরক্ষিত ব্যবস্থাপনা শুধু নয়, এটা সূক্ষ্ম নির্দেশী ব্যবস্থাপনাও বটে। আচ্ছা, সূক্ষ্ম নির্দেশী ব্যবস্থাপনা মানে প্রিসিশন ফার্মিং। তো প্রিসিশন ফার্মিং মানে আমাদের গাছের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই প্রদান করব, মানে ইনপুট যাতে কোনো ওয়েস্ট না হয়, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ ইনপুটের দিকে কিন্তু আমরা ধ্যান দেব। আচ্ছা, সেদিক দিয়ে বলতে গেলে যদি আমি একটা পলি হাউসে যদি চাষবাস করি, তখন সূক্ষ্ম নির্দেশী ব্যবস্থাপনার যদি আমি দ্বারস্থ হই, তখন গিয়ে কিন্তু আমি মাটির স্টেরিলাইজেশন বা সোলারাইজেশন করে মাটি বাহিত যেসব রোগ পোকা বা মাটিতে যেসব পোকা ডিম পাড়ছে সেই সব পোকার সম্পূর্ণরূপে তাদেরকে দমন করে সেখানে চাষবাস করে ফরমালিন দিয়ে তাকে ফিউমিগেশন করে কিন্তু এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা যাই, বা সেখানে আমরা কিন্তু পলিথিন মালচের মাধ্যমে বা স্ট্র মালচের মাধ্যমে গাছের যে ক্যানোপির যে পোর্শনটা, গাছের যে সেই জায়গাটাকে কিন্তু আমরা একটা টেম্পারেচার রেগুলেশন করি, আগাছা দমন করি, বা এখানে যেহেতু প্রোটেক্টেড কাল্টিভেশন, যেহেতু একটা সম্পূর্ণ জায়গাটা একটা ঘেরাটবের মধ্যে থাকে, আগেই বলেছি যে মাঝারি খরচার যে পলি হাউস থাকবে সেখানে যে অবাধ বায়ু প্রবাহের ব্যবস্থা থাকবে, সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম জাল থাকবে, সেই জালের মধ্যে দিয়ে কিন্তু পোকামাকড় বাইরে থেকে যেতে পারবে না। তো এখন যদি আমি একটা খুব গুরুত্বপূর্ণ যদি একটা শস্যের কথা বলি, সেটা হচ্ছে টমেটো বা বেগুন, এইসব ক্রপগুলো, যে টমেটোর কিন্তু একটা লিপ কার্ল ভাইরাস, টমেটো ইয়েলো লিপ কার্ল ভাইরাস কিন্তু খুব ক্ষতি করছে, বা বেগুনের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া, যেটাকে আমরা ব্যাকটেরিয়াল উইল্ট বলি, যেটা ফিল্ড কন্ডিশনে কিন্তু খুব বেশি মহামারী রূপে ধারণ করে এবং গাছকে সম্পূর্ণ কিন্তু একটা অর্চার্ডকে ডিমিনিশ করার জন্য যথেষ্ট এই সব রোগগুলো। তো প্রোটেক্টেড কাল্টিভেশনে যদি আমরা চাষ করি তো এই সব রোগ পোকাগুলো কিন্তু এই সব রোগ যেগুলো বললাম, যেগুলো হচ্ছে ভাইরাল রোগ, যেগুলোর কোনো বাহক প্রয়োজন, ট্রান্সমিটিং এজেন্ট হিসেবে বাহক প্রয়োজন, যেমন যদি লিপকালের কথা বলি তাহলে হচ্ছে গিয়ে হোয়াইট ফ্লাই, সাদা মাছি, বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাফিড, এগুলো কিন্তু
ফিল্ড কন্ডিশনে কিন্তু গাছকে খুব এফেক্ট করে। আচ্ছা, যদি আমরা প্রোটেক্টেড কন্ডিশনে তাদের প্রবেশটাকেই নিশ্চিদ্র করে দিই, তাহলে কিন্তু এই সব বাহকগুলো সেই ভাইরাসজনিত রোগ পোকাগুলোকে কিন্তু এগোতে দেয় না। আর যদি আমরা মাটিটাকে খুব ভালো মতো ট্রিট করে নিই, যেহেতু আমরা পলি হাউসের চাষের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু মাটিবাহিত যেগুলো রোগ আছে, ধসা বা চারা অবস্থায় সিডলিং পচে যাওয়া, যেগুলোকে ড্যাম্পিং অফ বলে, এইসব রোগ পোকা কিন্তু এখানে কিন্তু এফেক্ট হওয়ার কিন্তু চান্সেস খুব কম থাকে। আর তার জন্যই কিন্তু আমি প্রথম থেকে বলছি যে পলি হাউসে বা সুরক্ষিত ব্যবস্থাপনায় আমি কিন্তু অধিক গুণমান সমন্বিত ফসল উৎপাদনে সক্ষম হব, যেটার মার্কেট ভ্যালু বাইরের পরস্পরাগত খোলা জায়গায় যে চাষবাসের ফলে যে ফসল উৎপাদিত হচ্ছে তার চেয়ে কিন্তু অনেক বেশি। এবং তার সাথে সাথে কনজিউমার অ্যাকসেপ্টেন্স বলে একটা কথা আছে, যে কোন ফসলটা মানুষ খেতে চাইছে, ঠিক আছে, সেই জিনিসটাও কিন্তু এই ক্ষেত্রে বেশি। আচ্ছা, আর সেই জায়গায় স্যার তাহলে ইনসেকটিসাইড বা পেস্টিসাইডস এগুলো তাহলে কম লাগছে। তো ইনসেকটিসাইড পেস্টিসাইডের ব্যাপারটা হচ্ছে গিয়ে দেওয়া কম হচ্ছে, কারণ যেহেতু আমি আগে থেকেই একটা মেজার নিয়ে এদের প্রবেশটাকে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। আজকে কখন আমি পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা দেব, যখন হচ্ছে গিয়ে তার কিছু মানে ডিজিজ আসার আগেও আমি দিতে পারি, সেটা অল্প পরিমাণে, ডিজিজটা চলে আসার পর আমি বেশি পরিমাণে সেটাকে দেব। তাহলে সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল একটা টক্সিসিটি বা কেমিক্যাল একটা রেসিডিউ আমি যে খাচ্ছি কনজিউমার হিসেবে তার মধ্যে থাকতে পারে, এবং সম্পূর্ণ ফুড চেন খাদ্য শৃঙ্খল কিন্তু এফেক্ট হতে পারে এর মাধ্যমে। কিন্তু যেহেতু প্রোটেক্টেড কাল্টিভেশনে উৎপাদিত সবজির চাষের ক্ষেত্রে আমি পোকামাকড় বা শত্রু যেসব আছে আগাছা, এদের দমনের ব্যবস্থাটা প্রথম থেকেই করে নিচ্ছি। তার জন্য কিন্তু আমাদের কিন্তু ফাঙ্গিসাইড পেস্টিসাইড এসবের কিন্তু দেওয়ার ব্যাপারটাও কিন্তু কম। বলবো না যে একদম দেওয়া হয় না, দেওয়া হয়, একদম সেটা থাকে মিনিমাম প্রেসক্রাইবড একটা লিমিটে, ঠিক আছে। তো সেক্ষেত্রে গিয়ে এই কেমিক্যাল যেটা টক্সিসিটি বা কেমিক্যাল রেসিডিউ খাদ্য শৃঙ্খলে আমাদের চলে আসার বা কনজিউমার হয়ে যখন আমি খাবো চলে আসার, সেই কিন্তু ঝক্কিও কম থাকছে। অনেক ধন্যবাদ আপনাকে স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমরা এতক্ষণ ধরে শুনলাম যে প্রযুক্তির মাধ্যমে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের এই চাষবাস করাটাকেও এগিয়ে নিয়ে যেতে পারি। আশা করছি যারা কৃষক ভাইরা তারা কিছুটা উপকৃত হয়েছেন এই কথা শুনে, এবং তার সঙ্গে সঙ্গে স্যার আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালায় এতক্ষণ ছিলেন ডক্টর সৌরভ রায়, যিনি সহকারী অধ্যাপক এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। আর যেই বিষয় নিয়ে আজকে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম সেটা ছিল সুরক্ষিত ব্যবস্থাপনায় চাষবাস। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপন
মনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি